Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, professionally lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk about with cloze or without cloze. Some specific rules which play a very vital role to fill in the blanks. So let's get started and enjoy the class. Before going to take the class, I want to give some ideas. Why should we learn all these rules? We know that without having capacity, without having good vocabularies, these two questions, with cloze and without cloze, you never can do better. You have to acquire vocabularies as well as rules which can help you to choose the correct word in those gaps. So all this information inshallah we will learn through my lecture. So I expect that you will enjoy and stay with me. গ্যাপে কখন ভার্ব হয় তার আগে জেনে নিই উইথ ক্লোজ যদি থাকে তাহলে ওই বক্সে কোন কোন পার্টস স্পিচ থাকে মূলত আমরা জানি চার প্রকারের পার্টস স্পিচ বক্সে থাকে। একটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমরা এখন দেখব কখন গ্যাপটিতে ভার্ব বসবে, কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে সেখানে ভার্ব বসবে সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে বলা হয়েছে যে বাক্যটাতে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইজ, ফ্যান্সি ইত্যাদির পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ একটি বাক্যে যদি আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ফ্যান্সি অথবা উইজ এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো আমরা দেখি তাহলে বক্সে যে ভার্বটা বসবে সেখানে নিশ্চিত ভার্ব বসবে এবং সেই ভার্বটির অবশ্যই পাস্ট ফর্ম করতে হবে। আমরা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিট। এটাই সবচেয়ে ভালো সময় ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস কি করার, খারাপ অভ্যাস বর্জন করার, ত্যাগ করার। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে এরপরে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ইট ইজ হাই টাইম উই গেভ আপ, অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, আমরা এখানে চেঞ্জড দিতে পারি। দেখো এটা পাস্ট ফর্ম করে দিলাম। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে হচ্ছে উইজ, ফ্যান্সি ইত্যাদির পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিলাম, বাক্য কারেক্ট হয়ে গেল। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে, এখানে দেখো সাবজেক্ট ছিল, এখানে কি ছিল, সাবজেক্ট ছিল। এবার যদি সাবজেক্ট না থাকে তাহলে সেখানে কি বসবে বলো তো, সেখানে বসবে ভার্ব ওয়ান, 2 + ভার্ব 1। দেখে নি উদাহরণ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট না থাকলে 2 + V1 হয়। আমরা উদাহরণ দিয়ে সেটা একটু পরিষ্কার করব। আমরা যদি এই উদাহরণটা চিন্তা করি, এখানে আমরা উইটা কেটে দেব। আমরা এখানে উইটা কি করব, কেটে দিলাম। তাহলেই দেখো কি হয়, কি ঘটনা ঘটে। এটা আমরা 2 নাম্বার উদাহরণটা চিন্তা করতে পারি। দিয়ে এখানে কি হয়ে যাবে বলো তো, এবার চেঞ্জ হয়ে যাবে, 2 + চেঞ্জ। কি শিখলাম, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, দেখো এখানে সাবজেক্ট কিন্তু নাই, সাবজেক্ট না থাকার কারণে 2 + চেঞ্জ, ইট ইজ হাই টাইম তো চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। বুঝতে পেরেছি আশা করছি। এরপর যদি সমস্যা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিবে। এরপর আমরা দেখি অ্যাজ ইফ অ্যাজ দো। আমি বলে নিই, অ্যাজ ইফ অ্যাজ দো যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই, সেটা উইথ ক্লোজ টেক্সটে হোক অথবা উইথ ক্লোজ টেক্সটে হোক, অ্যাজ ইফ অ্যাজ দো উপস্থিতি রয়েছে, তাহলে পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এখান থেকে আরেকটি বিষয় আমাদের কাছে প্রতীয়মান হয়
যে উইদাউট হ্যাভিং নলেজ ইন টেন্স ইট ইজ নট পসিবল টু ফিল অল দিস গ্যাপস। তাহলে আমাদের টেন্সটাও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই টেন্সটাও তোমরা ভালো করে রপ্ত করে নেবে, কারণ টেন্সটা সম্পর্কে আমি বিস্তারিত আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো, যেখান থেকে কিছুটা উপকৃত হবে বলে আমি আশা রাখছি। সেগুলো খুব সহজে উপস্থাপন করা হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর কয়টা স্ট্রাকচার শিখলাম? দুটি স্ট্রাকচার। একটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আমরা দুটি স্ট্রাকচার দিয়ে সেটি ক্লিয়ার করব। মাই কাজিন স্পিক্স, মাই কাজিন স্পিক্স, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। এখন এটা ধরে নাও উইদাউট ক্লোজ, বক্সে কোনো ওয়ার্ড দেওয়া নেই। এখন তুমি কি চিন্তা করবা? তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা অ্যাজ ইফের পূর্বাংশ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরেরটা তো পাস্ট ইনডিফিনিট হয়, তার মানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে মাই কাজিন স্পিক্স অ্যাজ ইফ হি, নো এর পাস্ট ফর্ম দিলাম আমরা নিউ। অনেকের প্রশ্ন হতে পারে আচ্ছা নো না নিয়ে কি অন্য কোনো ওয়ার্ড দেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যেতে পারে, অর্থটা যেন ঠিক থাকে তাহলেই হবে, ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। 2 নম্বরটা দেখি আমরা। দেয়ার প্রিন্সিপাল স্পোক অ্যাজ দো, তাদের অধ্যক্ষ কথা বললেন অ্যাজ দো, যেন হি ড্যাশ এভরিথিং। এবার খেয়াল করো, এখানে কিন্তু স্পোক দেওয়া হয়েছে, তার মানে এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অ্যাজ দো এর পূর্বাংশ কিসে রয়েছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলো তো? পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসাই দিব, মূল ভারে V3 বসাই দিব। তাহলে এখানে আমরা হ্যাড বসালাম, হ্যাড বসার পরে 3 নম্বর ফর্ম ভার্বের নো নিউ নোন। তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর কয়টি রুল শিখলাম? 2টি রুল। কি কি বলো তো? অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্ব অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তাই আশা করবো তোমরা অবশ্যই টেন্সটা ভালো করে রপ্ত করে নেবে, অন্যথায় এটি পারবে না। এবার দেখো, সাধারণত সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব যদি চলে আসে, তাহলে প্রথম ভার্বটা ঠিক থাকবে, দ্বিতীয় ভার্বটা জায়গাতে গিয়ে ভার্ব 1 এর সাথে আইনি যোগ করে দিতে হবে, কারণ ইন সিম্পল সেন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব ক্যান বি টেকেন। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে, বাকি ভার্বগুলোকে ফাইনাইট ভার্বে রাখা যাবে না, সেটা নন ফাইনাইটে চলে যাবে, অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইনি যোগ করতে হবে। হি স হিম, তিনি তাকে দেখলেন। কি করতে দেখলেন? তুমি বলতে পারো তিনি তাকে পড়তে দেখলেন, তাহলে আমরা দেখে দেবো এখানে রিডিং। আর কি হতে পারে? কেউ বলছে যে তাকে নাচতে দেখলেন, তাহলে হবে ড্যান্সিং। অনেকে বলতে পারে না স্যার আমি তাকে লিখতে দেখেছি, তাহলে রাইটিং। অর্থাৎ ভার্ব 1 যেটা আসবে তার সাথে আইনি যোগ করে দিব, অথবা আমরা যেটা নিয়ে আসবো তার সাথে আইনি যোগ করে দেব, তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ইতিমধ্যে 3টি রুল শিখে ফেললাম, এরপর আমরা পরবর্তী রুলগুলি দেখব। এখন এবার আমরা রুল 4 নাম্বারটা দেখব। দেখিনি একটি রুল 4-এ কি বলতেছে। দা এবং অফ, অর্থাৎ একটি টেক্সটে দা এবং অফ এর মধ্যবর্তী স্থানে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে আমাকে কি বসাতে হবে বলো তো? উক্ত গ্যাপে হয় নাউন বসাতে হবে, না হয় ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, নাউন অথবা V1 প্লাস আইএনজি। সেটি কিন্তু আমি লিখেছি 4 নাম্বার রুলে। তো দেখেন এখানে দ্য ড্যাশ অফ ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস কজেস পয়জনিং অ্যান্ড waterborne diseases such as cholera and diarrhea। এখানে বলা হচ্ছে যে কিসের বর্জ্য পদার্থ ইনটু রিভার্স নদীতে, অ্যান্ড ক্যানালস ক্যানালে, কজেস পয়জনিং বিষাক্ত তোমার অ্যান্ড waterborne diseases এটা সংগঠিত করে থাকে, such as cholera and diarrhea। এখানে হবে ডাম্পিং, DUMPING। এবার আমরা অর্থটা খেয়াল করি। বলা হচ্ছে দ্য ডাম্পিং অফ ওয়েস্ট, অর্থাৎ বর্জ্য পদার্থ নিক্ষেপ, ইনটু রিভার্স নদীতে, অ্যান্ড ক্যানালস ক্যানালে, কজেস পয়জনিং অ্যান্ড ওয়াটারবর্ন ডিজিজেস সংগঠিত করে পানিবাহিত রোগ যেমন কলেরা
এবং ডায়রিয়া। এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। আমি এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, আমি যে রুলগুলি বিশ্লেষণ করছি বা ব্যাখ্যা করছি বা বলছি, এই রুলগুলো প্রতিটাই তোমার চেষ্টা করেছি বোর্ডের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে ধরে অ্যানালাইসিস করে সেখান থেকে কিভাবে এটি করা যায় সেটি করা হয়েছে, এবং সেই উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। আশা করছি তোমরা এই রুলগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে বুঝে বুঝে, যাতে করে তোমার পরীক্ষায় কোনো প্রকারের ট্রাবল না হয়। এবার দেখি 5 নম্বর, সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এট, এভার এগুলো থাকে তাহলে কোন টেন্স হয় বলো তো? তাহলে টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আমি ইতিমধ্যে ক্লাস তোমার টেন্সের উপরে সকল ক্লাসগুলো আমি শেষ করেছি, সে সকল প্রক্লাসগুলো আমার চ্যানেল দেওয়া হয়েছে, তোমরা সেখানে নিচের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেটা দেখে নিতে পারো আর কি। তো সেক্ষেত্রে পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হয়, তারপরে V3 প্লাস এক্সটেনশন। এখানে দেখি আমরা ফ্লাড হ্যাজ রিসেন্টলি, হ্যাজ দেওয়া আছে, ফ্লাড হ্যাজ রিসেন্টলি ড্যাশ দিস এরিয়া। এটা যদি উইদাউট ক্লুজ হয় দেন ইউ হ্যাভ টু রিকল ফ্রম ইয়োর মেমোরি। ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড, ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড, অর্থাৎ ফ্লাড সাম্প্রতিক কী করেছে, সাক্ষাৎ করেছে দিস এরিয়া, এরিয়া অর্থাৎ এই এরিয়াকে একেবারে প্লাবিত করে দিছে, এটা কি মিন করা হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে আমরা সবাই জানি এস অথবা ইয়েস হয়, কিন্তু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কি জানো যে কখন ইয়েস যুক্ত হয়? এই জায়গাতে কিন্তু শিক্ষার্থীদের মাঝে একটু দ্বন্দ্ব বেঁধে যায়। আমি একটু স্পষ্ট করে দিই, আশা করি তোমাদের কখনো এই সমস্যাটি থাকবে না। যখন দেখবে ভার্বের শেষে ডবল এস, SH, CH, X, Z ও থাকে, আমি আবার রিপিট করছি, যখন ভার্বের শেষে ডবল এস, SH, CH, X, Z ও থাকে, তখন কি করা হয়? ভার্বের শেষে ইএস যোগ করা হয়। উদাহরণ দিয়ে বলি, পুশ, PUSH, পুশ থেকে পুশেস, ডবল এস পাস, PA পাস, তাহলে কী হবে? পাসেস। তারপর তোমার বাজ, BUZZ বাজ থেকে বাজেস, গুনগুন আওয়াজ যেটা তোমার ভ্রমরের, সেটাকে হচ্ছে বাজ, BUZZ বাজ, বাজেস। তারপরে মিক্স, এখানে এক্স আছে, মিক্স, MIX মিক্স, মিক্সেস। ও হচ্ছে গো থেকে গোজ। তারপরে ডু থেকে ডাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল এস, SH, CH, X, Z ও ইত্যাদি থাকে তাহলে ভার্বের সাথে আমরা কী যোগ করব? ইএস যোগ করব। আর যদি না থাকে তাহলে আমরা শুধু এস যোগ করব। ইমেল ড্যাশ ফ্রম টেলেক্স, ইমেল ডিফার্স ফ্রম টেলেক্স। তাহলে আমরা ইতিমধ্যে আরও 3টি রুল শিখে নেব এবং পরবর্তী রুলগুলো এখন আমরা একটা একটা করে দেখব। এবার আমরা রুল 70 দেখব, দেখা যাক কি বলছে এখানে। যেসব সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মাঝে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, ডেইলি, এভরিডে, রেগুলারলি ইত্যাদি ব্যবহৃত হয়, সেগুলোতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এখানে যে ছকটি বা যে শব্দগুলি আমি দিলাম, এই শব্দগুলি যদি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি মুখস্থ না রাখো তাহলে বলো তো কী করে তোমরা বুঝবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? অতএব আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা এগুলো মুখস্থ করে নাও, তাহলে তোমাদের পরীক্ষা কেন্দ্রে এগুলো দেখা মাত্রই তোমরা ধরে নেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এখানে একটা উদাহরণ দেখে, হিজ গ্র্যান্ডফাদার ওয়াফেন, এখানে দেখো ওয়াফেন রয়েছে এখানে, তাই না? আর এখানেও ওয়াফেন রয়েছে, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হিজ গ্র্যান্ডফাদার ওয়াফেন ড্যাশটি, টেক্সটি, ভার্বের শেষে আমরা এখানে কি যোগ করে দেবো? এস যোগ করে দিলাম। আচ্ছা, এবার দেখি 8 নম্বর রুল, বাক্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন নাও দেখতে পাচ্ছি এখানেও নাও রয়েছে, তাই না? নাও দ্য ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি একটু বলি, তোমরা নিঃসন্দেহে জানো, তারপর আমি বলি যাতে করে তোমাদের এটি আবারও রিভাইজ হয়ে যায়। সাবজেক্টের পরে আমরা অ্যাম অথবা ইজ অথবা আর, এটা সাবজেক্ট অনুসারে বলবো যে কোনো একটি, তারপর V1 প্লাস ING প্লাস এক্সটেনশন। তাহলে এখানে দেখো
নাও দে ড্যাশ প্লাক মানে ফুল তোলা ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন, এটা হবে প্লাকিং। নাও দে আর প্লাকিং, নাও দে আর প্লাকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখন তারা বাগানে ফুল তুলছে, এটা কান্নাশক। তারপরে মডাল ভার্ব, এখানে যে রুলটি দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি রুল। বাক্যে যদি মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু এগুলো থাকে অথবা টু থাকে, তারপরে গ্যাপ দেওয়া আছে, তাহলে বলো তো উক্ত গ্যাপে কি বসবে? উক্ত গ্যাপে V1 বসবে। কিন্তু এগুলোর পরে যদি আবার বি থাকে, অর্থাৎ মডাল ভার্বের পরে বি আছে, বি বি অথবা টু এর পরে বি আছে, এরপরে গ্যাপ দেওয়া আছে, তাহলে গ্যাপে কি বসবে? গ্যাপে বসবে V3। আমরা দুটি উদাহরণই দেখব। কনফ্লিক্ট ক্যান বি, দেখো এখানে কনফ্লিক্ট ক্যান বি, আর এখানে রয়েছে কি? বি, তার মানে মডাল ভার্ব এখানে দেখো কোথায় দিয়েছে তোমার ক্যান, এই যে ক্যান আছে, তাহলে ক্যানের পরে কি? বি, অর্থাৎ মডাল ভার্বের পরে যদি বি থাকে, তারপরে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে অবশ্যই আমাকে V3 বসাতে হবে। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, ডিফাইন, conflict can be defined as clash of value, এটা তোমার রাজশাহী বোর্ড 17 সালে এসেছিল। দে শুড ড্যাশ মোর অ্যান্ড মোর, এখানে আমরা বসাতে পারি দে শুড স্টাডি, দে শুড স্টাডি মোর অ্যান্ড মোর, তাদের বেশি বেশি পড়া দরকার। দে শুড ওয়ার্ক মোর অ্যান্ড মোর, তাদের বেশি বেশি কাজ করা দরকার। দে শুড অবজার্ভ মোর অ্যান্ড মোর, অর্থাৎ শুডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে কি হবে? V1। তাহলে এই শেষের রুলটি এত বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায়শই দেখা যায়, আসেই। তোমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখো যে মডাল ভার্বের কী প্রকার ভূমিকা রয়েছে, তাহলে আফটার মডাল ভার্ব আমরা কী নিব? V1। কিন্তু মডাল ভার্বের পরে যদি বি আসে, বি আসে, তাহলে তারপরে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে আমাকে অবশ্যই V3 নিতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি যে রুলগুলি আলোচনা করেছি তার বিস্তারিত আলোচনা করেছি এবং আশা রাখছি তোমাদেরকে এগুলো উপকৃত করবে। আমি এখানে পার্ট আজকে 3 অর্থাৎ এই সমস্ত রুল অর্থাৎ উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, এই টপিকটি শুধু HSC-তেই নেই, এটি রয়েছে SSC, HSC, দাখিল, আলিম, এমনকি ডিগ্রি পাস কোর্স, পাশাপাশি চাকরির পরীক্ষাতে এগুলো এসে থাকে। তাই আমি তোমাদেরকে সবিনয় রিকোয়েস্ট করব, প্লিজ memorize all this by understanding and practice in your houses. Inshallah, you will be better in this chapter. That means with clause and without clause chapter. It will help you to find out which word can be chosen in the box. So thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.